আমার সঙ্গে আছে সঞ্জীব মুখার্জি, যিনি এই গোটা এই চ্যানেলটাকে হোস্টিং করছেন এবং তার দীর্ঘদিনের অভিজ্ঞতা। আমরা তার সঙ্গে আলোচনা করব মূলত যে বাংলার যে টিম রার বেঙ্গল টিম, তাদের যে অগ্রগতি এই মুহূর্তে দেখা যাচ্ছে। প্রথম তিনটে ম্যাচেই জিতে সবাইকে পেছনে ফেলে দিয়েছে সাঁচি রার বেঙ্গল টিম। সঞ্জীব, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, যে তুমি হয়তো নিশ্চয়ই জানো যে বাংলা কিন্তু ইতিমধ্যে সন্তোষ ট্রফি জিতে আবার বাঙালি কিন্তু ফুটবলে স্বর্ণযুগ ফিরে এসছে। তো এই যে বাঙালির যে সন্তোষ জয়, এটা কি এবার হকিতেও আসতে চলেছে, কি মনে হচ্ছে? আমার তো মনে হচ্ছে দারুণ কোয়েশ্চেন দিয়ে তুমি শুরু করলে। তার কারণ সবসময় বলে যে মানুষ আজকাল যা কিছু করে পজিটিভলি, দেখবে একটা কথা অনেক সময় খুব প্রয়োজন না থাকলেও লোকে ব্যবহার করে পজিটিভিটি, কিন্তু তুমি যে পজিটিভিটি দিলে ইটস অ্যাবসলিউটলি অন স্পট। তার কারণ সন্তোষ ট্রফি বাংলা জিতেছে এবং বাংলাতে খেলাধুলো, ক্রিকেট, ফুটবল, হকি ইত্যাদি ইত্যাদি যে সোনালী যুগ, যেটা নিয়ে আমরা বহু বছর ধরে বসে আছি, সোনালী যুগের প্রত্যাবর্তন কবে হবে আমরা ভাবি। এই আজকে একটু হলো একটা জিতলো, তারপর আবার লোকের জন্য ভুলে গেল। কিন্তু এখন যে চারিদিকে দেখছো যে সন্তোষ ট্রফি জেতার পর আজকে হকি ইন্ডিয়া লিগে সাঁচি রার বেঙ্গল টাইগার্সের মতো দল শুধুমাত্র পয়েন্টস টেবিলে 1 নম্বরে আছে তা নয়, যেরকমভাবে দাপটে হকি খেলছে, সার্টেনলি আমি শিওর যে দেখো মানুষের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টুর্নামেন্টে ফলাফল কী হবে জানি না, কিন্তু মানুষ কিন্তু ফেরত আসছে বাংলা ফুটবলের কাছে, বাংলা হকির কাছে, বাংলা খেলাধুলার জগতে। এই যে বাংলা থেকে একটা হকি টিম তৈরি হয়েছে, যে একটা স্পর্ধা দেখিয়েছে যে এখানকার থেকে একটা হকি টিম উঠবে, শুধুমাত্র তো হকি টিম বানানো, এরপরে ধীরে ধীরে হয়তো হকিকে আরও প্রমোট করা হবে। এই হকি ইন্ডিয়া লিগে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার টিম, এই সাঁচি রার বেঙ্গল, এর পারফরমেন্সকে তুমি যদি একটু তোমার নিরিখে, তুই যদি মাইনরলি প্রতিটা ম্যাচ তুমি হোস্ট করছো, প্রতিটা ম্যাচ ফলো করছো, যে সাঁচি রার বেঙ্গল টাইগার্সের এই মুহূর্তে দাঁড়িয়ে পজিটিভ পয়েন্টগুলো কী কী? দেখো, প্রথম কথা হচ্ছে, দেখো সাঁচি 3টে খেলেছে, 3টে ম্যাচই জিতেছে। এবং ইম্পর্টেন্ট খেলা ব্যাপার যেটা হচ্ছে যে এই ধরনের লম্বা টুর্নামেন্টে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে দেখো সমস্ত পৃথিবী থেকে, চারিদিক থেকে, অন্যান্য দেশ থেকে প্লেয়ার্স এসছে, অস্ট্রেলিয়া, জার্মানি, স্পেন, নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, গ্রেট ব্রিটেন, নেদারল্যান্ডস, সমস্ত জায়গা থেকে এসছে। এত বড় একটা পুল অফ প্লেয়ার্স, সঙ্গে তোমার ইন্ডিয়ান প্লেয়ার্স, কিছু সুপারস্টার প্লেয়ার আছে, কিছু নতুন প্লেয়ার আছে, এদের যে জেল করানোটা সবচেয়ে ইম্পর্টেন্ট, যে জেল করানো, যে যত তাড়াতাড়ি পারবে সে ততটা বেটার সাকসেস পাবে। এবং সেই দিকে আমি বলবো প্রথম পয়েন্ট আমার হচ্ছে যে সাঁচি রার টাইগার্সে দেখে মনে হচ্ছে যে রিদম, যেটা যে খেলার যে ছন্দ, সেটা কিন্তু অন্য টিমে, আমি হয়তো ইউপি রুদ্রাস, যদিও একটা ম্যাচ কম খেলেছি, ইউপি রুদ্রাসের মধ্যে কিছুটা দেখেছি, রার টাইগার্সের মধ্যে দেখেছি। কেন আমি বলছি, বিশেষ করে তাদের যে লাস্ট ম্যাচ তারা জিতলেন 4-1, এক সময় তারা 1-0, তারপর 2-0 এগিয়ে গেলেন, তারপর অপোজিশন মারাত্মক চাপ দিল, কিন্তু দিল্লি এসজি পাইপার্স মারাত্মক চাপ, এবং তাদের দারুণ প্লেয়ার্স। কিন্তু সেখানে দেখলাম জেনারেলি কী হয় যে অ্যাটাক ভালো থাকলে ডিফেন্স ভালো থাকে না, ডিফেন্স ভালো থাকলে কোনো টিমের অ্যাটাক ভালো থাকে না। একটা চাপকে যেভাবে সোক করলো সাঁচি রার বেঙ্গল টাইগার্সের ডিফেন্সটা, সেটা কিন্তু দেখবার মতো বিষয়। দ্বিতীয় কথা তোমায় বলি, তোমাদের গোলরক্ষক সম্ভবত পৃথিবীতে সব বড় বড় তাবড় প্লেয়ার ডিফারেন্ট পারফরমেন্সে, ইনিও বড় প্লেয়ার, কিন্তু আমি মিডিয়ার রিপোর্টসগুলো যখন পড়েছি, খবরের কাগজগুলো বা ওয়েবসাইটে পড়েছি, এনার নাম সেরকমভাবে আমি পড়তে পারিনি, আমার খুব আশ্চর্য লেগেছে। এবং সেখানে জেমিকার যেভাবে কালকে আউটস্ট্যান্ডিং সেভ করলেন, মানে কী বলতো, মোমেন্টাম, 2টো গোলে এগিয়ে আছে, ওখানে 2-1 হয়ে যাওয়ার কথা, অবধারিত গোল, উনি সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে গেলেন। মানে আমরা বলি না বাঙালির বাচ্চা বুক চিতিয়ে দাঁড়িয়ে গেছে, একেবারে জেমিকার আমাদের নতুন বাঙালির বাচ্চা, না বুক চিতিয়ে দাঁড়িয়ে গেল এবং হেড অন টেক অন করলো, ওই অ্যাটাকটাকে আটকে দিল। সেকেন্ডলি, অদ্ভুত ব্যাপার, অকশনে আমি দেখেছি প্রতিটা টিম ড্র্যাগ ফ্লিকার্সদের জন্য গেছে, এবং ড্র্যাগ মানে বড় বড় গঞ্জালো পেয়ার্ড বলো, হারমানপ্রীত হেনড্রিক্স বলো, হারমানপ্রীত ভারতীয় জাতীয় দলের ক্যাপ্টেন, মানে যারা কারেন্ট সুপারস্টার। সাঁচি কিন্তু যায়নি, তখন আমি ভাবছিলাম সাঁচির তাহলে মানে এটা কি, অপশনটা কি। খুব ইন্টারেস্টিং যেটা দেখলাম, যে সুখজিন্দর পাল সিং 1 নম্বর, যুগরাজ কালকে 2টো গোল, মানে ইতিহাসের পাতা থেকে কিছুজন ফিরে এসছেন সাঁচি রার বেঙ্গল টাইগার্সের হাত ধরে, এবং আজকে তারা ডমিনেট করছে। মানে যুগরাজ সিং কালকে এই শেষ খেলায় দিল্লি পাইপার্সের বিরুদ্ধে যে 2টো ড্র্যাগ ফ্লিকে গোল করলো, মানে আমি বললাম যারা হকি বোঝেন, সাপোর্টার হবেন না, যারা হকি বোঝেন তারা ডেফিনেটলি আমার সাথে একমত হবেন যে গঞ্জালো পেয়ার্ড বলো, আলেকজান্ডার হেনড্রিক্স বলো, যার সাথেই তুলনা কেন, ইট ইজ অ্যাজ গুড ইফ নট বেটার। আমি একটু দর্শকদের এখানে বলে দিই, ড্র্যাগ ফ্লিক
ড্র্যাগ ফ্লিক কিন্তু এই মুহূর্তে ইন্টারন্যাশনাল হকির একটা অবিচ্ছেদ্য অংশ। পেনাল্টি কর্নার্স থেকে ড্র্যাগ ফ্লিকে গোল করা, এইভাবে তুলে একজন থামিয়ে দেবে, একজন তুলে ড্র্যাগ ফ্লিক করে বলটা জালে জড়িয়ে দেবে। এই মুহূর্তে দাঁড়িয়ে পৃথিবীতে যেই 3-4 প্লেয়ার ড্র্যাগ ফ্লিকার হিসেবে নাম করেছেন, তার মধ্যে ইন্ডিয়ান হকির যে ক্যাপ্টেন হরমনপ্রীত সিং আছেন, তিনি প্রথম দিকেই তার নাম থাকবেন। তিনি কিন্তু খেলছেন পাঞ্জাব সুরমার হয়ে। কিন্তু যেটা সঞ্জীব আমাদের বলছিলেন যে বাংলার এই যে টিম সাচির আর বেঙ্গল, তারা কিন্তু যখন অকশনে টিম কিনেছে তখন তারা কোনো স্পেসিফিক এরকম ড্র্যাগ ফ্লিকারের জন্য কিন্তু তারা অকশনে পার্টিসিপেট করেনি। টিমের মধ্যেই যারা আছে, রূপিন্দর পাল সিং যেটা খুব ক্যাটাগরিক্যালি বললেন, এবং কালকে যেই দুটো তৃতীয় ম্যাচে যেই গোল দুটো হলো সেই ড্র্যাগ ফ্লিক থেকেই এলো। এবং এই ড্র্যাগ ফ্লিকের সঙ্গে সঞ্জীব আমি একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট জানতে চাইছি যে এই টিম, এই যে বাংলার টিম, যে বাংলার যে গৌরব বাড়াচ্ছে এই হকি ইন্ডিয়া লিগে, এখনো পর্যন্ত কি মনে হয় যে পেনাল্টি কর্নার্সকে কনভার্ট করা এই টিমের সব থেকে কনভার্সন রেট সব থেকে কি বেশি? অ্যাবসলিউটলি সংখ্যাটা এক্স্যাক্টলি জানা নেই, বাট দেখো যদি তুমি জাস্ট নাম্বারসটা দেখো যে যুগরাজ সিং 3খানা গোল করেছেন, 3টে ড্র্যাগ ফ্লিকে করেছেন। রূপিন্দর পাল সিং 2খানা স্ট্রাইক, তো 5টা স্ট্রাইক তোমার হয়ে গেছে। আজকে 3টে খেলায় 9টা গোল করেছে, সবচেয়ে বেশি গোল এখনও পর্যন্ত সাচির আর টাইগার্স। 9টা গোলের মধ্যে তোমার 5টা গোল এসছে পেনাল্টি কর্নার কনভার্সন থেকে। দ্যাট ইজ মোর দেন 50%। অ্যাবসলিউটলি। জেনারেলি কী হয়, লোকে বলে যে অনেক সময় সংখ্যা নিয়ে আমরাও একটু কনফিউজড হয়ে যাই সবাই, যে 100% কখনো সম্ভব হয় না, যে যত বড় ড্র্যাগ ফ্লিকারই হোক না কেন। এটা তো ফুটবলের পেনাল্টির মতো নয়, মাচ মোর কমপ্লিকেটেড, ডিফারেন্ট। তুমি যদি অলিম্পিক্সে যাও বা ওয়ার্ল্ড কাপে, একটা টুর্নামেন্ট যেটা অনেক দিন ধরে চলছে, বড় হাই কোয়ালিটি অপোজিশন, সেখানে ভালো কনভার্সন রেট হবে 30 থেকে 35%। 30 থেকে 35% টুর্নামেন্টের অ্যাভারেজ। এবং যে বেস্ট টিম হয় সে হয়তো 30%, 28% এরকম করে একটা রাখে। এখানে অলরেডি তোমার সাচি টাইগার্সের রূপিন্দর এবং যুগরাজ 50% ছাপিয়ে গেছে। এবং সবচেয়ে বড় অ্যাডভান্টেজটা কি, যে লম্বা খেলা, অন্য টিমদের এখন ক্যাচ আপ খেলতে হচ্ছে, তাদের রিদমটা ধরতে হচ্ছে, রিদম আনতে হচ্ছে, প্যাটার্ন সেট করতে হচ্ছে, এবং তারপর পয়েন্টের জন্য যেতে হচ্ছে। এরা কি করেছে, প্রথম 3টে খেলাই বার করে নিয়েছে। এবং তুমি এটা বলতে পারবে, তুমি ময়দানে কাভার করা, ময়দানে চুল পাকিয়ে ফেলা লোক, যে 70-এর দশকে যদি আমরা গৌতম প্রসূন ধরি, বা 80-র দশকে যদি আমরা দেখি যে বাংলার ময়দানের মাঝমাঠ যেই ফুটবলাররা কাঁপাচ্ছে, এখানে কি এখন আমি যদি দেখি যে আমাদের পেছনে যেই মাঠটা, এই মাঠে কি তোমাকে কি সেই স্মৃতি ফেরাচ্ছে? সুখজিৎ, অভিষেক নায়ন এরা, ওরা তো ফেরাচ্ছে, কিন্তু তার সাথে আমি একটা নাম যোগ করবো, সাচির আর টাইগার্সের আমি বলবো এক্স ফ্যাক্টর। রূপিন্দর পাল সিং, যুগরাজের নিয়ে আমরা কথা বলেছি, গোলকিপার জেমি কার নিয়ে কথা বলেছি, অভিষেক নেন ভারতের শ্রেষ্ঠ ফরওয়ার্ড এই মুহূর্তে, গোলও করেছে। সুখজিৎ কালকে 23 সেকেন্ডের মাথায় দ্রুততম গোল, ফাস্টেস্ট গোল, যেখান থেকে কামব্যাক হয় না, সম্ভব না। তবু আমি বলবো তোমাদের এক্স ফ্যাক্টর কিন্তু ইনি নন। তোমাদের এক্স ফ্যাক্টর একটা ছেলে যে পুরো 70 মিনিট 60 মিনিট ধরে মাঠ জুড়ে খেলছে, যেখানে বল সেখানেও, যেখানে মুভ সেখানেও, প্রতিটা মুভে ও ইনস্ট্রুমেন্টাল। তার নাম হচ্ছে আফান ইউসুফ। মাঝমাঠ, আমি বলবো মিডফিল্ড মাইস্ট্রো যাকে বলে না, মিডফিল্ড মাইস্ট্রো, 5 ফিট 2 ইঞ্চি চেহারা, এক্স্যাক্টলি মিডফিল্ড জেনারেল। আফান ইউসুফ যেভাবে খেলছে, মানে চোখে পড়ার মতো। অনেক বড় বড় মিডফিল্ডার এসছে বিদেশ থেকে, তারাও কিন্তু তাদের ভিডিও অ্যানালিসিসে দেখছে একে কিভাবে আটকাবে। ওকে আটকানো যায় না, তো স্লিপারি ধরতেই পারবে না। সাচির আর বেঙ্গল বা বাংলার কোচকে নিয়ে 2-4 কথা হয়ে যাক। স্ট্র্যাটেজিতে এই কোচ কিন্তু একের পর এক মাত দিচ্ছেন, এবং তার 175টা অস্ট্রেলিয়ার হয়ে ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে। তিনি নিজে অস্ট্রেলিয়াকে 8 বছর কোচিং করিয়েছেন, বেলজিয়ামকে কোচিং করিয়েছেন, নিউজিল্যান্ডকে কোচিং করিয়েছেন। এই ওনার কোচিং স্ট্র্যাটেজিকে তুমি কিভাবে ইভালুয়েট করছো? আমার তো মনে হয় যদিও আর্লি ডেজ, শুধুমাত্র 3টে ম্যাচ, বাট কলিন ব্যাচ অবভিয়াসলি এক্সপিরিয়েন্স, অভিজ্ঞতা তো কোনো মানে প্রশ্নই আসে না, কারোর সাথে কম্প্যারিজন আসে না। কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্টটা তিনি কিন্তু, আমি এটা দেখছি, যেটা কাকে কোথায় খেলাবেন, কাকে কিভাবে ইউজ করবেন, এটা কিন্তু তার মাথায় ভীষণ ভীষণ ক্লিয়ার। এবং সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেভাবে টিমটা স্ট্র্যাটেজি খেলছে। এবং একটা জিনিস পরিষ্কার, যে আফান ইউসুফ, লোকে হয়তো বড় নামের জন্য পেছনে দৌড়াচ্ছে কিভাবে মার্ক করবো, ইনি কিন্তু আফান ইউসুফকে লাইসেন্স দিয়ে রেখেছেন যে তুমি যেখানে যেভাবে যা কিছু করতে চাও তুমি করো, তুমি 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 খুলে খেলো। এবং এতগুলো প্লেয়ার, আবার বললাম যে প্রথমের কথাটা, যে বিভিন্ন ডিফারেন্ট কান্ট্রি, ডিফারেন্ট ভাষা, এবং কি বলবো, ডিফারেন্ট হকি কালচার থেকে আসা
তাদেরকে জেল করিয়ে প্রথম ম্যাচ থেকে একটা ছন্দ তৈরি করা একটা পরিবারের বড় জিনিস। কত বড় জিনিস। এবার একটা জিনিস মানে মজার কথা বলতেই হচ্ছে, ক্রিকেটের কথা বলবো না, তবুও বর্ডার গাভাস্কার ট্রফি হচ্ছে তো, কালকে দেখলাম আমরা যে অস্ট্রেলিয়ানই বোধহয় অস্ট্রেলিয়ানকে হারাতে পারে, গ্র্যাহাম রিডকে মার দিয়ে দিলেন কলিন ব্যাচ। ওই জন্য মনে হয় বাংলার টিমের কি মনে হচ্ছে যে স্বর্ণযুগকে ফেরাতে পারবে? তুমি কি দেখতে পাচ্ছ যে সেমিফাইনাল এই টিম যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে? আমার তো মনে হয় 100% সেমিফাইনাল যাবে, 100% সেমিফাইনাল যাবে। সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ যেটা করছে সাচিরা টাইগার্স, যে প্রথম দেখো প্রথম 4টে খেলার মধ্যে প্রথম 3টে খেলা জিতেছে, যদি প্রথম 4টে জিতে যেতে পারে তাহলে পোল পজিশন মোটামুটি আমরা যেটা ধরছি অ্যাভারেজ 4-5টা খেলা তুমি জিতে গেলে তোমাকে সেমিফাইনাল কেউ আটকাতে পারবে না। দ্যাটস নাম্বার ওয়ান। সেকেন্ডলি, টিমের যাদের রিদমটা আগে সেট হয়ে যায়, প্যাটার্ন সেট হয়ে যায়, পজিশনাল প্লেটা নিয়ে যারা এতটাই মানে অ্যাওয়্যার এবং অ্যাডভান্স বিকজ অফ দ্য কোচ, তারা কিন্তু অনেক এগিয়ে থাকবে বাকি টিমের থেকে। অফকোর্স অন্য লড়াই রয়েছে, ইউপি রুদ্রাসদের সঙ্গে খেলা হবে, সেগুলো আমরা দেখব, এরপরে ফেজ 2 খেলা আছে। বাট এখানে আমি একটা ছোটো জিনিস অ্যাড করতে চাই, যারা দেখছে এই আমাদের এই আড্ডাটা, তাদেরই বলবো যে আমরা বাংলার খেলা, বাংলার হকি, ফুটবল ইত্যাদি ইত্যাদি স্বর্ণযুগ নিয়ে বলি, আমরা কেন একা বলবো দাদা? মাঠে বাঙালি কোথায়? আমি সেই জিনিসটা দেখতে চাই। সাচির আর টাইগার যখন গর্জন করছিল, কালকে মাঠ কাঁপাচ্ছিল এখানে স্টেডিয়ামে, বিরসা মুন্ডা স্টেডিয়ামে, তখন সেই সাপোর্ট লোকাল সাপোর্ট ছিল, কিন্তু বাঙালিদের সেই মাঠ কাঁপা আসবে। সঞ্জীব খুবই ইন্টারেস্টিং, এবং আমরা ভিউয়ারদের এটা বলতে চাই যে এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার গলিতে গলিতে, বাংলার রাজপথে একটাই আলোচনা, সন্তোষ জয় করে সঞ্জয় সেন বাংলার ফুটবলের আবার স্বর্ণযুগ ফিরিয়ে এনেছেন। হকি তো কি এবার তেমনটা হতে যাচ্ছে? এইখানে দাঁড়িয়ে, রাউরকেল্লার বুকে দাঁড়িয়ে, এই বিশ্বের সবথেকে বড় সিটেড হকি স্টেডিয়ামের সামনে দাঁড়িয়ে সঞ্জীবের সঙ্গে কথা বলে কিন্তু সেই পালসটা আমিও ফিল করছি যে এবার হকির ময়দান কাঁপাতে আসছে বাংলা। HIL-এ বাংলা কিন্তু আবার নিজেদের স্বর্ণযুগ ফিরিয়ে আবার ফুটবলের মতো এবার পতাকা গাড়তে চলেছে। সাচির আর বেঙ্গল টাইগার্স, সবাই বলছেন যে সাচির আর বেঙ্গল টাইগার্স এবারের HIL-এর সবথেকে বড় নাম হতে যাচ্ছে।